হ্যালো জিনিয়াস, বলো তো আমরা আমাদের নিজেদেরকে দেখার জন্য কেন আয়না ব্যবহার করি? আয়নার সামনে দাঁড়ালেই কেন আমরা নিজেদেরকে দেখতে পাই? দেওয়ালের সামনে যদি আমরা দাঁড়াই তাহলে কেন আমরা নিজেদেরকে দেখতে পাই না? আবার বলো তো আকাশের রং নীল কেন হয়, লাল হয় না কেন? আবার তোমরা দেখেছো এক বালতি জলের ভিতরে যদি একটা লাঠি প্রবেশ করানো হয় তাহলে যতটা লাঠি ওই জলের ভিতরে থাকবে সেটা বাঁকা বলে মনে হয়। কেন বাঁকা বলে মনে হয়? বা তোমরা দেখছো যে এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটা লাল কালারের, এটা কেন লাল বলে মনে হচ্ছে? এই সমস্ত যে কিউরিওসিটি বা এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের এই ক্লাসে মিলবে। আজকে আমরা আলো সম্পর্কে ইন ডিটেলসে পড়বো। এইগুলো বেসিক্যালি আলোর জন্যই হয়ে থাকে। সেই আলো কিভাবে কাজ করে, কেন এই প্রপার্টিসগুলো আলো দেখা যায়, সেগুলো আমরা ইন ডিটেলসে পড়বো। এর সাথে সাথে তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের 1.2 এর যে আলো অধ্যায়টা আছে, সেই আলো অধ্যায়ের প্রতিটি টপিককে আমরা ইন ডিটেলসে পড়বো। ইন ডিটেলসে মুখস্থ না করে প্রতিটি জায়গাকে বুঝে নেব, যাতে আমরা ইজিলি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারি এবং তার সাথে সাথে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে আমরা দেখে নেব। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো, ক্লাস 7-এর যে আলো অধ্যায়টা আছে সেই অধ্যায়টা শুরু করার আগে তো এই অধ্যায়ে কি কি আছে বা কি কি পড়বো সেটা আমরা একটু দেখে নিই। দেখো, প্রথমে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আলোর উৎস সম্পর্কে। তাহলে 1 নম্বর টপিক হচ্ছে আলোর উৎস। নেক্সট হচ্ছে আলোর গতি। থার্ড যে টপিকটা আছে প্রচ্ছায়া এবং উপচ্ছায়া। ফোর্থ যে টপিকটা আছে প্রতিফলন, তারপর আছে প্রতিসরণ, এরপর আছে প্রতিবিম্ব এবং 7 নম্বর যে টপিকটা আছে সেটা হচ্ছে বর্ণালী। তাহলে ক্লাস 7 এর লাইটে 7টা টপিক। কী কী টপিক আমরা আরেকবার দেখে নিই। 1 নম্বর টপিক হচ্ছে আলোর উৎস, যেখানে আমরা আলো তৈরি হওয়া, আলো কীভাবে সৃষ্টি হচ্ছে, কোথা থেকে আলো পাওয়া যায় সেই সম্পর্কে জানবো। তারপর হচ্ছে আলোর গতি, মানে আলো কীভাবে যায়, আলো কীভাবে প্রবেশ করে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে, সেই সম্পর্কে জানবো। তারপর প্রচ্ছায়া এবং উপচ্ছায়া, যেটাকে আমরা ছায়া বলি, সেই ছায়া সম্পর্কে জানবো। তারপর প্রতিফলন, যার সাহায্যে আমরা যে কোনো বস্তুকে দেখতে পাচ্ছি, কীভাবে দেখতে পাচ্ছি ইন ডিটেলসে আমরা পড়বো। তারপর হচ্ছে প্রতিসরণ, এখানে আলো কীভাবে বেঁকে যাচ্ছে। তোমাদের বলেছিলাম না যে একটা লাঠিকে যখন আমরা দেখি জলের মধ্যে, সেই লাঠিটা কিন্তু খানিকটা বেঁকে যাচ্ছে, তো কেন এই বেঁকে যাচ্ছে এটা আমরা দেখবো এখানে। নেক্সট হচ্ছে প্রতিবিম্ব অর্থাৎ ইমেজ ফরমেশন, আলো কিভাবে ইমেজ তৈরি করছে বা ইমেজ ফরমেশন হচ্ছে, আমরা কেন আয়নার সামনে আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আমাদের এই প্রতিবিম্ব। এবং বর্ণালী, আমরা রামধনু দেখেছি, সেই রামধনু হচ্ছে বর্ণালী। এই বর্ণালী কীভাবে সৃষ্টি হচ্ছে, কি আছে না আছে ইন ডিটেলসে পড়বো। দেখো, ক্লাস 7-এর এই যে আলোর যে টপিকটা, এই টপিকটা এতটাই ইম্পর্টেন্ট, এই জিনিসটা তোমরা ক্লাস 8-এ এর কিছু কিছু জিনিস পাবে। তারপরে আবার পাবে কখন না ক্লাস 10-এ যে করে, ক্লাস 10-এ আবার সেম টপিক, প্রত্যেকটা জায়গায় তোমাকে পড়তে হবে। তারপরে আবার তোমরা পাবে কখন না ক্লাস 12-এ, প্রত্যেকটা জায়গা। তাহলে এখন থেকে তুমি যদি মুখস্থ করো তাহলে কিন্তু তোমার প্রচুর সমস্যা হবে পরবর্তীকালে। আর এখন থেকে যদি তোমার যদি কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে যে কীভাবে পড়তে হবে বা এক একটা টপিককে তোমার ইন ডিটেলসে যদি জানা হয়ে থাকে, তাহলে তোমার ক্লাস 8টা অনেক সুবিধা হবে। তার সাথে সাথে ক্লাস 10 অর্থাৎ তুমি যখন মাধ্যমিক দেবে সেটা আরও অনেক ইজি হয়ে যাবে, এবং তার সাথে যখন তুমি উচ্চ মাধ্যমিক দেবে ক্লাস 12 সেটাও আরও অনেক ইজি হয়ে যাবে। যেহেতু সায়েন্স একটা রিলেটেড সাবজেক্ট, তার জন্য তোমাকে একের পর এক টপিক বাই টপিক পড়ে যেতে হবে। ক্লিয়ার? সো বুঝতে পারছো আমরা এই টপিকগুলো পড়বো। তো আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে এই আলোর উৎস নিয়ে। আলোর উৎস সম্পর্কে আজকে আমরা পুরো ইন ডিটেলসে জানবো। তো আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে আলো কি। তাহলে প্রথম টপিক আজকে আমাদের আলো কি, হোয়াট ইজ লাইট। তাহলে প্রথম যেটা জানবো সেটা হচ্ছে আলো কি। তাহলে আলো জিনিসটা কি না, আলো হলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কি বলছি না, আলো হলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ যা তরঙ্গের আকারে বিস্তার লাভ করে এবং আমাদের দর্শনের অনুভূতি সৃষ্টি করে, আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। তাহলে কি বললাম? তাহলে দেখো আলো কি না, আলো হলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। খুব ইম্পর্টেন্ট জিনিস, আলো হলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আলো হলো কি না, আলো হলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। যে পয়েন্টগুলো বলছি এগুলো একেবারে মাথায় ঢুকিয়ে নেবে, এখানেই পড়াটা রেডি করতে হবে। ওকে, তাহলে কি বললাম না, আলো হলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেটা কি হয় না, যেটা তরঙ্গের আকারে বিস্তার লাভ করে। তরঙ্গ তোমরা আগের ক্লাসে পড়েছো, ওয়েভ, যা তরঙ্গের আকারে বিস্তার লাভ করে, এবং যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। আমাদের চোখে কি করে না, দর্শনের অনুভূতি সৃষ্টি করে। দর্শনের অনুভূতি মানে কি, যার সাহায্যে আমরা দেখতে পাই, এটাকে আমরা বলবো দর্শনের অনুভূতি। মানে আলো আছে বলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে না, আলো হলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলো হলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা তরঙ্গের আকার বিস্তার লাভ করে এবং আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। এটা একটা কমপ্লিট সংজ্ঞা আমরা বলতে পারি আলোর।
এছাড়াও আমরা আরেকটা ডেফিনেশন আলোর বলতে পারি কি না আলো হলো এক প্রকার শক্তি। আলো হলো কি না আলো হলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। কি বললাম না আলো হলো এক প্রকার শক্তি, আলোকে আমরা একটা শক্তি বলছি। ক্লিয়ার? আলোকে আমরা কি বলছি? শক্তি। দেখো আলো হলো এক প্রকার শক্তি, তোমরা পড়েছো শক্তি আর পদার্থ একে অপরে রূপান্তরিত হতে পারে, মানে শক্তি পদার্থে রূপান্তরিত হতে পারে, আবার পদার্থ শক্তিতে পরিণত হতে পারে। সো পদার্থ আর শক্তির মধ্যে বেসিক পার্থক্য কি না পদার্থকে তোমরা ভর পরিমাপ করতে পারো, কিন্তু শক্তির আমরা ভর পরিমাপ করতে পারবো না। ক্লিয়ার? তাহলে আলো হলো সেই ধরনেরই একটা জিনিস, এই জন্য বলছি কি না আলো হলো এক প্রকার শক্তি, আলো আমরা ভর পরিমাপ করতে পারবো না। তার জন্য কি বলছি না আলো হলো এক প্রকার শক্তি যেটা আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। আমাদের চোখে কি করে না চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। ক্লিয়ার হচ্ছে? তাহলে আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। বা আমরা বলতে পারি কি না আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা তরঙ্গের আকারে বিস্তার লাভ করে এবং আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। তাহলে এখান থেকে যদি তোমাদের শর্ট প্রশ্ন আসে কি আসতে পারে না আলো কি ধরনের তরঙ্গ, আলো কি ধরনের তরঙ্গ এরকম একটা প্রশ্ন আসতে পারে। তাহলে আলো সবসময় মনে রাখবে আলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ক্লিয়ার? তাকে নেক্সট যে প্রশ্নটা আসতে পারে যে আলোকে আমরা পদার্থ বলবো না শক্তি বলবো? আলো হচ্ছে একটা শক্তি। কেন না আলোর ভর পরিমাপ আমরা করতে পারবো না, পদার্থের আমরা ভর পরিমাপ করতে পারি। আমরা পদার্থের সংজ্ঞাতে পড়েছিলাম যে পদার্থের একটা ভর আছে এবং একটা নির্দিষ্ট জায়গা দখল করে থাকে, কিন্তু আলোর ভর পরিমাপ করা যায় না। তার জন্য আলোকে কি আমরা বলছি? আলোকে বলছি আমরা শক্তি। ক্লিয়ার? তাহলে এইটা জানলাম আলোর ডেফিনেশন বা আলো জিনিসটা কি। আরেকবার বলছি আলো হলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করছে এবং যা তরঙ্গের আকারে বিস্তার লাভ করছে। ক্লিয়ার? অথবা তোমরা বলতে পারো আলো হলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। ক্লিয়ার? নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে সোর্স অফ লাইট। সোর্স অফ লাইট মানে কি না আলোক উৎস। আলোক উৎস, উৎস মানে তোমরা জানো যে যেখান থেকে উৎপত্তি হয়, তাই তো? সেটা হচ্ছে উৎস। তাহলে আলোক উৎস জিনিসটা কি না যেখান থেকে আলো উৎপন্ন হয়। কি বলবো না যেখান থেকে আমরা আলো পাই। তাহলে যেখান থেকে আমরা আলো পাই সেটাকে আমরা বলবো আলোক উৎস। ক্লিয়ার? বা সোর্স অফ লাইট। তাহলে সোর্স অফ লাইটটা কি না যেখান থেকে আমরা আলো পাই। যেমন কি যেমন টর্চ থেকে আলো পাচ্ছি, যেমন সূর্য থেকে আলো পাই, আবার চাঁদ থেকেও আমরা আলো পাই। এই যে মোবাইল দেখছো, মোবাইল থেকেও আলো পাওয়া যাচ্ছে। তাহলে কি না যেখান থেকে আমরা আলো পাই সেটাকে আমরা বলবো কি না সোর্স অফ লাইট বা আলোক উৎস। এই যে আলোক উৎস, এই আলোক উৎস দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে লুমিনাস অবজেক্ট, একটা হচ্ছে নন লুমিনাস অবজেক্ট। কি বললাম? একটা হচ্ছে লুমিনাস অবজেক্ট, একটা হচ্ছে নন লুমিনাস অবজেক্ট। তাহলে জেনে নেব যে লুমিনাস অবজেক্ট আর নন লুমিনাস অবজেক্টটা কি। তাহলে কি বললাম? এক নম্বর যেটা বললাম সেটা হচ্ছে লুমিনাস অবজেক্ট। সেকেন্ড আমরা বলছি যে নন লুমিনাস অবজেক্ট। লুমিনাস অবজেক্ট মানে কি যেটা হচ্ছে সপ্রভ বস্তু, আমরা বলবো সপ্রভ বস্তু। সপ্রভ বস্তু সেটাকে আমরা বলছি লুমিনাস অবজেক্ট। নন লুমিনাস মানে কি যেটাকে আমরা অপ্রভ বস্তু বলবো। তাহলে দেখলাম যে আলোর যে উৎস সেই আলো উৎস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লুমিনাস, একটা হচ্ছে নন লুমিনাস। লুমিনাস মানে কি? লুমিনাস মানে হচ্ছে সপ্রভ বস্তু, আর নন লুমিনাস মানে কি না অপ্রভ বস্তু। এরপর আমরা দেখে নেব যে এই সপ্রভ বস্তুটা কি এবং অপ্রভ বস্তুটা কি। তাহলে এবারে জানবো কি না সপ্রভ বস্তু বা লুমিনাস অবজেক্ট। দেখো এই যে সপ্রভ কথাটা মানে তোমরা বুঝতে পারছো, স মানে নিজস্ব, প্রভ মানে হচ্ছে প্রভা। তাহলে সপ্রভ মানে কি যার নিজস্ব প্রভা আছে, অর্থাৎ যার নিজস্ব আলো আছে তাকে আমরা সপ্রভ বস্তু বলবো। মানে আলোক উৎসের সেই সমস্ত উৎস যারা নিজেরাই আলো উৎপন্ন করতে পারে বা যাদের কাছ থেকে আমরা ডাইরেক্টলি আলো পাই সেটাকে আমরা বলবো সপ্রভ বস্তু। তাহলে কি বলবো? যাদের নিজস্ব আলো আছে, যাদের নিজস্ব আলো আছে তাদের কি বলা হয়? তাদের বলা হচ্ছে সপ্রভ বস্তু বলছে, সপ্রভ বস্তু বলছে। তাহলে যাদের নিজস্ব আলো আছে তাদের আমরা কি বলবো? তাদের বলবো সপ্রভ বস্তু। যেমন এক্সাম্পল কি হবে তোমরা প্রত্যেকেই জানো, এক্সাম্পল হবে কি না সূর্য। সূর্য হচ্ছে কি একটা সপ্রভ বস্তু উদাহরণ। আর কি হতে পারে? যেমন লাইট বা বলতে পারি বাল্ব, যে কোনো বাল্ব হচ্ছে সপ্রভ বস্তু। টর্চ হচ্ছে সপ্রভ বস্তু। মোমবাতি, যেটা মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে সপ্রভ বস্তু হয়ে গেল। তাহলে কি বলছি না যে সমস্ত বস্তুর নিজস্ব আলো আছে, কি আছে না নিজস্ব আলো আছে তাদেরকে আমরা বলবো সপ্রভ বস্তু। উদাহরণ হিসেবে কী দেখলাম না উদাহরণ হিসেবে দেখলাম সূর্যের যে কোনো ইলেকট্রিক বাল্ব
টর্চ, মোমবাতি এগুলোকে আমরা সপ্রভ বস্তু বলবো, তাই তো? যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে সূর্য, এই সূর্য কি না আলো নিজে দিতে পারে, আবার দেখতে পাচ্ছ মোমবাতি, মোমবাতিও নিজে আলো তৈরি করতে পারে। তাহলে এইগুলোকে আমরা বলবো সপ্রভ বস্তু বা সপ্রভ অবজেক্ট বা লুমিনাস অবজেক্ট। ওকে, নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে নন লুমিনাস অবজেক্ট বা অপ্রভ বস্তু। অপ্রভ বা নন লুমিনাস অবজেক্ট, দেখো ডাইরেক্ট আলো নেই সেটা ছাড়াও কিন্তু সেই অনেক উৎস আলোক উৎস হিসেবে ব্যবহৃত হতে পারে। কীরকম না, যেমন দেখো চাঁদ, চাঁদের নিজস্ব আলো আছে কি? তোমরা জানো চাঁদের নিজস্ব আলো নেই, কিন্তু চাঁদ থেকে আমরা আলো পাই। চাঁদ কি করে না, চাঁদ সূর্যের আলো থেকে আলোকিত হয়, তারপরে সেই আলোটা আমাদের কাছে প্রতিফলিত করে। এক্স্যাক্টলি মানে কি হয় না, সপ্রভ বস্তু উৎস থেকে, মানে সপ্রভ যে সমস্ত বস্তু আসে এই সপ্রভ বস্তু থেকে আলোটা নেয়, সেই আলোটা নিজে নেয় প্রথমে, সেটা কি করে তারপরে সেটা আলোক উৎস হিসেবে ব্যবহার করে, আলোক উৎস হিসেবে ব্যবহার করছে। তাহলে সেইটাকে আমরা বলবো কি না, সেই সমস্ত বস্তুকে আমরা বলবো অপ্রভ বস্তু। মানে ধরো দেওয়াল, একটা দেওয়াল থেকেও কিন্তু লাইট আমাদের কাছে চোখে আসছে। তাহলে একটা লাইট থেকে কি হচ্ছে, একটা যে কোনো ইলেকট্রিক লাইট থেকে কি হচ্ছে না, সে দেওয়ালে যে লাইট পড়ছে সেখান থেকে লাইটটা আবার আমাদের চোখে ফিরে আসছে। তাহলে এখানে দেওয়াল কি হয়ে গেলো, দেওয়াল হয়ে গেলো একটা অপ্রভ বস্তু উৎস। ক্লিয়ার বোঝা গেছে? সব থেকে ভালো উদাহরণ হচ্ছে চাঁদ, যেটা তোমরা ইজিলি বুঝতে পারবে যে চাঁদ হচ্ছে একটা নন লুমিনাস অবজেক্ট। চাঁদ কি করে না, চাঁদ হচ্ছে সূর্য থেকে আলো নেয়, সূর্যের নিজস্ব আলো আছে, তাহলে সূর্য কি না, সূর্য হচ্ছে সপ্রভ বস্তু, সূর্য হচ্ছে সপ্রভ বস্তু। তাহলে এই যে সূর্য, সূর্যের সপ্রভ, এখান থেকে আলো আসছে চাঁদে এবং চাঁদ থেকে আবার আলো আসছে কোথায় না, পৃথিবীতে। তাহলে এখানে যে চাঁদ, সেই চাঁদ কি না, চাঁদ হচ্ছে অপ্রভ বস্তু হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে অপ্রভ বস্তু নিজস্ব আলো থাকে না, এরা কি করে না, এরা অন্য কারো কাছ থেকে আলো নেয়, সেই আলোটা আবার এখানে প্রতিফলিত করে। ক্লিয়ার? সেটাকে আলোক উৎস হিসেবে ব্যবহার করছে, এই জন্য আমরা বলছি এটাকে নন লুমিনাস অবজেক্ট। যেমন আমরা একটা এক্সাম্পল দেখে নেবো। দেখো আমার হাতে একটা টর্চ আছে, এই টর্চ তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে লাইট জ্বলছে, আবার যদি আমরা দেখি এখান থেকেও লাইট পাচ্ছি। তাহলে এই টর্চ হচ্ছে একটা সপ্রভ বস্তু যেখান থেকে আমরা ডাইরেক্ট আলো পেতে পারি, তাই তো? আবার দেখো এখানে একটা আয়না আছে আমার হাতে, এই আয়না কিন্তু নিজস্ব আলো নেই, এখান থেকে আমরা কিন্তু আলো ডাইরেক্ট পেতে পারি না, কিন্তু এই আয়নাটাকেও আমরা একটা আলোক উৎস হিসেবে ব্যবহার করতে পারি। কীভাবে না, এই টর্চ থেকে আয়নাতে যাবে, সেখান থেকে আলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় নিয়ে আসতে পারি। চলো একটু লাইটটা বন্ধ করতে দেখা যাক যে এটাকে কীভাবে আমরা আলোক উৎস হিসেবে ব্যবহার করছি। হয়েছে? দেখো তাহলে এটা কি, এটা একটা সপ্রভ বস্তু, আমরা বুঝতে পারছি এখানে আলোক উৎস হিসেবে ব্যবহার হচ্ছে। এবার দেখো এটা কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ না, আয়নাটা দেখতে পাচ্ছ কি কেউ? নিশ্চয় দেখা যাচ্ছে না, কিন্তু দেখো আয়নার থেকে এবারে লাইট তোমরা পাবে। দেখো এরপরে এই আয়না থেকে লাইট তোমরা পাচ্ছ, তার মানে কি আয়নাটা এখানে একটা অপ্রভ বস্তু হিসেবে কাজ করছে। প্রথমে কি না, একটা সপ্রভ বস্তু থেকে লাইট যাচ্ছে, লাইট যে কোথায় যাচ্ছে আয়নাতে পড়লো, আয়না থেকে আবার লাইট কিন্তু ফিরে আসছে তোমাদের কাছে। তার মানে এই আয়না তখন অপ্রভ বস্তু হিসেবে কাজ করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে লুমিনাস অবজেক্ট আর নন লুমিনাস অবজেক্ট দেখা যাচ্ছে তোমাকে, দেখো না ভালো করে। তাহলে এখানে আমরা যে দুটো উৎস দেখলাম, একটা হচ্ছে সপ্রভ আর একটা হচ্ছে অপ্রভ, এটা হচ্ছে আলোর উৎসের কার্যগত ভাগ। কার্যগত ভাগ আলোক উৎসটা আমরা যদি দেখি, আলোক উৎস, সেই আলোক উৎসটাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। আলোক উৎসটাকে দুটো ভাগে আমরা ভাগ করব, দুটো পার্টে। একটা হচ্ছে কার্যগতভাবে আর একটা হচ্ছে গঠনগতভাবে। একটা হচ্ছে কার্যগতভাবে, একটা হচ্ছে গঠনগতভাবে। কার্যগত ভাগের মধ্যে আমরা দুটো জিনিস দেখলাম, কি কি দেখলাম না, এক নম্বর দেখলাম আমরা সপ্রভ বস্তু, আর সেকেন্ড আমরা দেখলাম কি না অপ্রভ বস্তু। ক্লিয়ার? এরপরে আমরা যদি গঠনগত দেখি, এই গঠনগততেও দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে বিন্দু উৎস আর একটা হচ্ছে বিস্তৃত উৎস। একটা হচ্ছে বিন্দু আলোক উৎস আর একটা হচ্ছে কি, আর হচ্ছে বিস্তৃত আলোক উৎস। সো আমরা এই বিন্দু আলোক উৎস এবং বিস্তৃত আলোক উৎস সম্পর্কে একটু দেখে নেব। ওকে, তাহলে চলো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিন্দু উৎস বা পয়েন্ট সোর্স। পয়েন্ট সোর্স বা বিন্দু উৎস। দেখো তোমরা জ্যামিতিতে বিন্দু পড়েছো, বিন্দু জ্যামিতিতে কি বলা হয় না, জ্যামিতিতে বিন্দুর সংজ্ঞা কি না, যার দৈর্ঘ্য নেই, যার প্রস্থ নেই এবং যার উচ্চতা নেই তাকে আমরা জ্যামিতিতে কি বলি, বিন্দু বলি। কি বলছি, যার দৈর্ঘ্য নেই, যার প্রস্থ নেই এবং যার উচ্চতা নেই সেটাকে আমরা বলছি বিন্দু। এরকমই যে আলোক উৎসের দৈর্ঘ্য থাকে না, যে আলোক উৎসের দৈর্ঘ্য থাকে না, যে আলোক উৎসের প্রস্থ থাকে না এবং যে আলোক উৎসের উচ্চতা থাকে না, সেটাকেই আমরা বলবো কি না পয়েন্ট সোর্স বা বিন্দু উৎস। তোমরা লেজার লাইট দেখেছো, দেখতে পাচ্ছ এখানে একটা লেজার লাইট। তো এই যে লেজার লাইটটা, এই লেজার লাইটটা কি না, না আছে লেজার লাইটের কোনো দৈর্ঘ্য যেখান থেকে সোর্সটা আসছে, না আছে দৈর্ঘ্য, না আছে প্রস্থ, না আছে উচ্চতা। তাহলে এই তিনটে জিনিস না থাকার জন্য এটাকে আমরা কি বলবো না, এটাকে আমরা বলবো একটা বিন্দু উৎস বা পয়েন্ট সোর্স। ক্লিয়ার? তাহলে আলোর বিন্দু উৎস কাকে বলবো না, যে আলোক উৎসের কোনো দৈর্ঘ্য থাকে না, কোনো প্রস্থ থাকে না এবং কোনো উচ্চতা থাকে না, তাকেই আমরা বলবো আলোর বিন্দু উৎস বা পয়েন্ট সোর্স। ক্লিয়ার হয়েছে? এরপর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে কি না বিস্তৃত উৎস, আলোর বিস্তৃত উৎস বা
আলোর বিস্তৃত উৎস বা এক্সটেন্ডেড সোর্স। তাহলে আলোর এক্সটেন্ডেড সোর্স বা বিস্তৃত উৎস জিনিসটা কি না, উল্টোটা হবে, যার একটা দৈর্ঘ্য থাকবে, যার একটা প্রস্থ থাকবে এবং যার একটা উচ্চতা থাকবে, এটাকে আমরা কি বলবো না এক্সটেন্ডেড সোর্স বলবো। তোমরা টিউবলাইট দেখেছো, টিউবলাইটের কি একটা দৈর্ঘ্য থাকে, তাহলে টিউবলাইট থেকে আমরা আলো পাই, সেটাও একটা সোর্স অফ লাইট। তাহলে এখানে টিউবলাইটের একটা দৈর্ঘ্য থাকে, একটা প্রস্থ থাকে এবং একটা উচ্চতা থাকে, তাহলে এটাকে আমরা বলবো কি না এক্সটেন্ডেড সোর্স বলবো, এক্সটেন্ডেড সোর্স বলবো। তাহলে পয়েন্ট সোর্সের আমরা এক্সাম্পল কি দেখলাম না, পয়েন্ট সোর্সে আমরা এক্সাম্পল দেখলাম লেজার লাইট, যে লেজার লাইট থেকে এটা হচ্ছে একটা পয়েন্ট সোর্সের এক্সাম্পল। আর এক্সটেন্ডেড সোর্সে আমরা কি বলতে পারি, একটা টিউব লাইট বা যে কোনো ইলেকট্রিক বাল্ব বলতে পারি বা মোমবাতি বলতে পারি। তাহলে এইগুলো কি হয় না, এইগুলো এক্সটেন্ডেড সোর্স হিসেবে ব্যবহৃত হয়। ক্লিয়ার? তাহলে টোটাল আমরা 4 ধরনের জিনিস পড়লাম বা 4 ধরনের সোর্স অফ লাইট পড়লাম দুটো পার্টে। একটা হচ্ছে কার্যগতভাবে ভাগ দেখলাম, সেখানে আমরা দেখলাম সপ্রভ অপ্রভ, এবং গঠনগতভাবে দেখলাম কি না, সেখানে আমরা দেখলাম বিন্দু উৎস এবং বিস্তৃত উৎস, পয়েন্ট সোর্স এবং এক্সটেন্ডেড সোর্স। পয়েন্ট সোর্স কোনটা না, পয়েন্ট অর্থাৎ বিন্দু, যেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই থাকবে না, জাস্ট একটা পয়েন্ট, জাস্ট একটা বিন্দু, সেই বিন্দুটাকে একটা আলোক উৎস হিসেবে ব্যবহার করব, সেটাকে আমরা বলবো পয়েন্ট সোর্স বা বিন্দু উৎস, যেমন লেজার লাইট। আর হচ্ছে এক্সটেন্ডেড সোর্স বা বিস্তৃত উৎস কি, যেখানে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে, যে আলোক উৎসটা ব্যবহার করব সেটার একটা দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে, সেটাকেই আমরা এক্সটেন্ডেড সোর্স বা বিস্তৃত আলোক উৎস ব্যবহার করব, যেমন টিউবলাইট, বাল্ব, মোমবাতি ইত্যাদি। এক কথায় বলতে গেলে যেগুলো একেবারে ছোট্ট উৎস, একেবারে বিন্দু, সেগুলোকে আমরা বিন্দু উৎস বলবো, এবং একটু বড় যে সমস্ত উৎসগুলো সেগুলোকে সবগুলোকে আমরা এক্সটেন্ডেড সোর্স বলবো। পৃথিবীতে যে সমস্ত আলোক উৎস পাওয়া যায় তার ম্যাক্সিমামটা কি না এক্সটেন্ডেড সোর্স বা বড় আলোক উৎস। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই যে টপিকে আমরা আলোক উৎস সম্পর্কে ইন ডিটেইলসের কনসেপ্ট ক্লিয়ার করলাম। এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে দেখো, এখান থেকে এক্সাম্পল আসতে পারে যে তোমাকে দিল হয়তো সূর্য, সূর্য কি ধরনের আলোক উৎস, সপ্রভ না অপ্রভ, কি হবে না সপ্রভ আলোক উৎস। টিউবলাইট কি ধরনের আলোক উৎস, সপ্রভ আলোক উৎস, অপ্রভ আলোক উৎস, বিন্দু উৎস না সপ্রভ এবং বিস্তৃত আলোক উৎস। কী হবে উত্তর না সপ্রভ এবং বিস্তৃত আলো উৎস, কারণ টিউবলাইট নিজস্ব আলো আছে এবং টিউবলাইট কি একটা তার আয়তনও আছে এবং দৈর্ঘ্য আছে, প্রস্থও আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই টপিক থেকে আমরা দুটো জিনিসকে জানলাম, একটা হচ্ছে আলো কি এবং আলোক উৎস সম্পর্কে ইন ডিটেইলসে পড়লাম। চলো এরপর আমরা নেক্সট টপিকে চলে যাব। এরপরে আমরা জানবো অপটিক্যাল মিডিয়াম সম্পর্কে, অর্থাৎ আলোক মাধ্যম। তাহলে অপটিক্যাল মিডিয়াম, তাহলে আলোক মাধ্যম জিনিসটা কি না, যার মধ্য দিয়ে আলো যেতে পারে সেটাকে আমরা বলবো অপটিক্যাল মিডিয়াম বা আলোক মাধ্যম। কি বললাম না, যার মধ্য দিয়ে আলো যেতে পারে। তাহলে যার মধ্য দিয়ে আলো যেতে পারে, যার মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে, সেটাকে আমরা বলবো অপটিক্যাল মিডিয়াম বা আলোকীয় মাধ্যম। ক্লিয়ার? এই যে আলোকীয় মাধ্যমের কথা আমরা বললাম, এই আলোকীয় মাধ্যম হচ্ছে 3 প্রকারের। কি কি না, 1 নাম্বার, 2 নাম্বার এবং হচ্ছে 3 নাম্বার। কি কি না, 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম বা ট্রান্সপারেন্ট মিডিয়াম। নেক্সট হচ্ছে অস্বচ্ছ মাধ্যম বা ওপাকিউ মিডিয়াম। নেক্সট হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম, ট্রান্সলুসেন্ট মিডিয়াম। তাহলে 3 ধরনের মিডিয়াম আমরা দেখতে পাচ্ছি। কি কি না, একটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম বা ট্রান্সপারেন্ট মিডিয়াম, একটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম বা ওপাকিউ মিডিয়াম, এবং একটা ঈষৎ মাধ্যম বা ট্রান্সলুসেন্ট মিডিয়াম। তাহলে এই 3 ধরনের মিডিয়াম আমরা দেখতে পাচ্ছি। কি বললাম না, অপটিক্যাল মিডিয়াম জিনিসটা কি না, যার মধ্য দিয়ে আলো যেতে পারবে। কি বললাম, যার মধ্য দিয়ে আলো যেতে পারবে সেটাকে আমরা বলবো কি না আলোকীয় মাধ্যম। 3 প্রকারে বললাম, একটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম, একটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম, একটা হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। 3 প্রকার। কি কি, একটা স্বচ্ছ মাধ্যম, একটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম, আর একটা হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ক্লিয়ার? তাহলে যার মধ্যে দিয়ে আলো যেতে পারবে সেটাকে আমরা বলবো কি না, সেটাকে বলবো অপটিক্যাল মিডিয়াম বা আলোকীয় মাধ্যম। তাহলে এখানে আমরা জানবো যে স্বচ্ছ মাধ্যম জিনিসটা কি। স্বচ্ছ মাধ্যম জিনিসটা কি দেখো, স্বচ্ছ এই কথার মানে বুঝতে পারছো, স্বচ্ছ মানে কি না, যার মধ্য দিয়ে বা যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজেই চলাচল করতে পারবে তাদেরকে আমরা বলবো স্বচ্ছ মাধ্যম। কি বললাম, যার মধ্য দিয়ে আলো সহজেই চলাচল করতে পারবে তাদের সেই সমস্ত মাধ্যমকে আমরা বলবো স্বচ্ছ মাধ্যম। যেমন কি না, কাঁচ, বায়ু, জল, এগুলোকে সব হচ্ছে স্বচ্ছ মাধ্যমের উদাহরণ। তাহলে স্বচ্ছ মাধ্যম কোনগুলো না, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজেই চলাচল করতে পারবে তাকে আমরা বলবো স্বচ্ছ মাধ্যম। যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজেই চলাচল করতে পারবে, এই ওয়ার্ডটা বলতেই হবে,
যে সহজেই চলাচল করতে পারবে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো স্বচ্ছ মাধ্যম। যেমন উদাহরণ কি হবে না, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে হচ্ছে বায়ু, বায়ুর মাধ্যমে আলো সহজেই চলাচল করতে পারে। কাঁচ, কাঁচের মধ্যে যেতে পারে। স্বচ্ছ জল, জলের মধ্যে দিয়েও যেতে পারে। তাহলে এইগুলোকে কি বলবো, এগুলো হচ্ছে আমাদের স্বচ্ছ মাধ্যম। ক্লিয়ার হয়েছে? তাহলে স্বচ্ছ মাধ্যম মানে কি, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজেই চলাচল করতে পারে তাকে আমরা বলবো কি না স্বচ্ছ মাধ্যম। ক্লিয়ার? নেক্সট হচ্ছে অস্বচ্ছ মাধ্যম কোনগুলো? অস্বচ্ছ মাধ্যম। তাহলে অস্বচ্ছ মাধ্যম কথার সাহায্যে বুঝতে পারছো যে যাদের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারবে না। তাহলে কি বলবো না, যে মাধ্যমের মধ্য দিয়ে, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে না, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে না তাকে আমরা বলবো কি অস্বচ্ছ মাধ্যম। যেমন কি হবে, যেমন ইট, পাথর, দেওয়াল, তাই তো, এগুলো সব হচ্ছে অস্বচ্ছ মাধ্যম হিসেবে ব্যবহার হবে। কি বলছি না, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে না তাদেরকে আমরা বলবো অস্বচ্ছ মাধ্যম। তোমরা দেখেছো যে একটা রুমে লাইট জ্বলছে, তার পাশের রুমটাতে যদি জানলা দরজা বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে এখানে কোনো কিছুই দেখা যায় না। তাহলে আলো তো এখানে জ্বলছে, আলো তো এখানে উৎস আছে, তাহলে সেটা ওই দিকে যেতে পারছে না। কেন যেতে পারছে না? কারণ মাঝে দেওয়াল আছে এবং সেই দেওয়ালটা আলোর একটা অস্বচ্ছ মাধ্যম, যার মধ্যে দিয়ে আলো পেরোতে পারছে না। কিন্তু যদি কাঁচ থেকে থাকে, যেমন দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কাঁচ আছে, তাহলে ওই দিক থেকে হচ্ছে ইজিলি আলো কিন্তু আরেকটা জায়গায় চলে আসছে। আলোর সোর্স কিন্তু একটাই, বাইরের সোর্স আছে, কিন্তু কাঁচের মধ্য দিয়ে আসতে পারছে। তাহলে সেক্ষেত্রে কাঁচ হচ্ছে একটা স্বচ্ছ মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে। আর যদি অন্য কোনো দেওয়াল থেকে থাকে, যদি প্লাই দেওয়া থাকে, তাহলে সেটা কি হবে না, সেটা হচ্ছে একটা অস্বচ্ছ মাধ্যম হিসেবে ব্যবহার হবে। ক্লিয়ার? আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ঈষৎ স্বচ্ছ মাধ্যম। তাহলে ঈষৎ স্বচ্ছ মাধ্যম মানে কি? তাহলে ঈষৎ স্বচ্ছ কথার সাহায্যে বুঝতে পারছো ঈষৎ কথাটা মানে কি। ঈষৎ কথা মানে হচ্ছে কম, আর স্বচ্ছ মানে কি, মানে কম স্বচ্ছ। তাহলে ঈষৎ স্বচ্ছ মাধ্যম কোনগুলো না, যার মধ্য দিয়ে বা যে মাধ্যমের মধ্য দিয়ে, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো আংশিকভাবে চলাচল করতে পারে, সম্পূর্ণভাবে না, আংশিকভাবে চলাচল করতে পারে, তাকে আমরা ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলবো। কি বলবো না, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো আংশিকভাবে চলাচল করতে পারে তাকে আমরা বলবো ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ক্লিয়ার হয়েছে? তাহলে আবার বলছি, ঈষৎ স্বচ্ছ মাধ্যম কোনটা, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো পূর্ণভাবে না, আংশিকভাবে চলাচল করতে পারে। যেরকম তোমরা দেখেছো যে ঘষা কাঁচ, যে কাঁচ কিন্তু স্বচ্ছ মাধ্যম, কিন্তু সেই কাঁচটা যদি ঘষে দেওয়া হয় তাহলে সেটা একটা ঈষৎ স্বচ্ছ মাধ্যম হিসেবে কাজ করবে। তোমরা একটা এই যে সাদা পেজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা অস্বচ্ছ মাধ্যম হিসেবে কাজ করবে, কিন্তু এটা যদি তেল দিয়ে ভিজিয়ে দেওয়া হয় তাহলে দেখবে এটা একটা ঈষৎ স্বচ্ছ মাধ্যমে কাজ করবে। তাহলে কি বলবো না, ঘষা কাঁচ বলতে পারি। সেকেন্ড হচ্ছে আমাদের তেলে ভেজানো পাতা, তেলে ভেজানো খাতার পাতা, তাই তো, তেলে ভেজানো খাতার পাতা। ট্রেসিং পেপার বলতে পারি, একটা ঈষৎ স্বচ্ছ মাধ্যম হিসেবে কাজ করবে। যেমন দেখো এটা একটা ট্রেসিং পেপার, দেখো এটা একটা ট্রেসিং পেপার, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি একটা সোর্স অফ লাইট দিচ্ছি, তাহলে এই সোর্স অফ লাইট কিন্তু এখানে পাস করছে। তাহলে সোর্স অফ লাইটটা পাস করছে মানে কি, এর মধ্যে দিয়ে কিন্তু আলো যেতে পারছে, তাহলে এটা একটা ঈষৎ স্বচ্ছ মাধ্যম হিসেবে ব্যবহার করব। কিন্তু এর পরিবর্তে আমি যদি অন্য একটা খাতা নিয়ে নিই, ধরো এই যে খাতাটা নিয়ে নিচ্ছি, এখানে যদি আমরা সোর্স অফ লাইটটাকে দিই তাহলে কিন্তু আলো দেখতে পাচ্ছ না। তাহলে এখানে এই যে খাতাটা কি হচ্ছে, একটা অস্বচ্ছ মাধ্যম হিসেবে কাজ করছে। আর এখানে মিডিলে বায়ু আছে, আমি লাইট দিচ্ছি, তুমি লাইট দেখতে পাচ্ছ, তার মানে কি এটা এই যে মিডিলে বায়ু আছে, বায়ু হচ্ছে স্বচ্ছ মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা তিন ধরনের মাধ্যমের কথা পড়লাম। একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম, যার মধ্যে দিয়ে আলো সহজেই চলাচল করতে পারবে। একটা আমরা পড়লাম অস্বচ্ছ মাধ্যম, যার মধ্যে দিয়ে আলো একেবারে চলাচল করতে পারবে না, আমরা একটা খাতা দেখে নিলাম। আরেকটা মাধ্যম দেখলাম কি, ঈষৎ স্বচ্ছ মাধ্যম, খুব ইম্পর্টেন্ট এটা, ঈষৎ স্বচ্ছ মাধ্যম, যেটার মধ্যে দিয়ে আলো আংশিকভাবে চলাচল করতে পারবে। চলো তাহলে এখানে এক্সাম্পলগুলো দেখে নিলাম। ঘষা কাঁচ, তেলে ভেজানো পাতা বা ট্রেসিং পেপার, এগুলোকে আমরা ঈষৎ স্বচ্ছ মাধ্যম হিসেবে ব্যবহার করব। ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে অপটিক্যাল মিডিয়াম। দেখো ক্লিয়ার হচ্ছে তো? তাহলে এটা ধরন অনুসারে দুই ধরনের আমরা পড়লাম। এরপরে একটা মাধ্যমে, সেই মাধ্যমের প্রকৃতি অনুসারে আমরা দুই ধরনের অপটিক্যাল মিডিয়াম পাই। একটা হচ্ছে কি না সমসত্ব মাধ্যম, একটা হচ্ছে অসমসত্ব মাধ্যম। একটা হচ্ছে সমসত্ব মাধ্যম, আরেকটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে অসমসত্ব মাধ্যম। দেখো আমরা নর্মালি তিন ধরনের মাধ্যম পেয়েছি, সেটা হচ্ছে তাদের গঠন অনুসারে, এরপরে তাদের প্রকৃতি, যেটা কতটা তাদের গাঢ় বা তার মধ্যে কি আছে ইনগ্রিডিয়েন্টস, তার অনুসারে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে সমসত্ব মাধ্যম, একটা কি বললাম, একটা হচ্ছে অসমসত্ব মাধ্যম। সমসত্ব মাধ্যম কোনগুলো না, যার মধ্য দিয়ে আলো সমান বেগে যেতে পারবে। যে সমস্ত মাধ্যমের মধ্য দিয়ে আলো সমান বেগে যেতে পারবে সেইগুলো হচ্ছে কি না, তাকে আমরা বলবো সমসত্ব মাধ্যম। সমস্ত দিকে সমান বেগে যেতে পারবে। যেমন বায়ুর মধ্য দিয়ে আলো তুমি যেদিকেই দাও না কেন একই বেগে আলো যেতে পারবে, সেটা হচ্ছে এই জন্য বায়ুকে আমরা কি বলবো, বায়ুকে আমরা বলবো সমসত্ব মাধ্যম। যেমন হচ্ছে জলও একটা সমসত্ব মাধ্যম।
আবার অসমসত্ব মাধ্যম কোনগুলো? যার মধ্যে দিয়ে আলো যেতে পারবে কিন্তু সমান বেগে সব দিকে যেতে পারবে না, সমান বেগে সব দিকে যেতে পারবে না, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অসমসত্ব মাধ্যম। ক্লিয়ার? তাহলে দুটো মাধ্যমের কথা বলছি, একটাকে আমরা কি বলছি? একটা বলছি আমরা সমসত্ব মাধ্যম, যার মধ্যে দিয়ে আলো সমান বেগে যেতে পারবে, আরেকটা কি বলছি? আরেকটা বলছি আমরা অসমসত্ব মাধ্যম, যার মধ্যে দিয়ে সমানভাবে যেতে পারবে না। যেমন কি? যেমন বিভিন্ন ধরনের কেলাস আছে, অভ্র, এর মধ্যে দিয়ে আলো সমস্ত দিকে সমানভাবে যেতে পারবে না। ক্লিয়ার? তাহলে দুই ধরনের আরও আমরা মাধ্যম পড়লাম। একটা হচ্ছে সমসত্ব মাধ্যম, যার মধ্যে দিয়ে আলো সমান বেগে সব দিকে যেতে পারবে, বায়ু বলো, কাঁচ বলো, জল বলো, এগুলো হচ্ছে সমসত্ব মাধ্যম হিসেবে ব্যবহার হয়। আর একটা হচ্ছে অসমসত্ব মাধ্যম, যার মধ্যে দিয়ে আলো যেতে পারবে কিন্তু সমানভাবে সব দিকে যেতে পারবে না, কোথাও কম যাবে, কোথাও আলো বেশি বেগে যাবে। তো যেরকম কি উদাহরণ হচ্ছে অভ্র আছে, বিভিন্ন ধরনের কেলাস আছে, কোয়ার্টজ আছে, সেগুলো হচ্ছে আমরা অসমসত্ব মাধ্যম হিসেবে ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের অপটিক্যাল মিডিয়াম বা আলোকীয় মাধ্যম। আরেকবার রিভিশন করে নিই, আলোকীয় মাধ্যম কাকে বলবো? না, যার মধ্যে দিয়ে আলো যেতে পারবে সেটাকে আমরা বলবো আলোকীয় মাধ্যম বা অপটিক্যাল মিডিয়াম। এই আলোকীয় মাধ্যম তিন প্রকারে আমরা পড়লাম। কি কি পড়লাম? না, একটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম বা ট্রান্সপারেন্ট মিডিয়াম, একটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম বা অপকীয় মিডিয়াম, একটা হচ্ছে ঈশ্বরস্বচ্ছ মাধ্যম বা ট্রান্সলুকেন্ট মিডিয়াম। তো এই যে স্বচ্ছ মাধ্যম কাকে বলবো? না, যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো সহজেই চলাচল করতে পারবে, একদম ইজিভাবে যেতে পারবে, যেখানে আলো শোষণ প্রায় খুবই কম হবে, সেটাকে আমরা বলবো স্বচ্ছ মাধ্যম। যেমন কি? না, বায়ু, কাঁচ আর জল, এগুলো হচ্ছে স্বচ্ছ মাধ্যম হিসেবে ব্যবহার হয়। তারপর হচ্ছে অস্বচ্ছ মাধ্যম, যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো যেতেই পারবে না, একেবারেই যেতে পারবে না, যেমন কি ইট, দেওয়াল, কাঠ ইত্যাদি মাধ্যমে আলো যেতে পারে না, এগুলোকে আমরা বলবো কি? এগুলো বলছে অস্বচ্ছ মাধ্যম বলবো। ক্লিয়ার? নেক্সট যেটা দেখলাম সেটা হচ্ছে ঈশ্বরস্বচ্ছ মাধ্যম দেখলাম। ঈশ্বরস্বচ্ছ মাধ্যম মানে কি? যার মধ্যে দিয়ে আলো আংশিকভাবে যেতে পারবে। কি বললাম? আংশিকভাবে যেতে পারবে। যেমন কি? যেমন হচ্ছে ঘষা কাচ, তেলে ভেজানো খাতার পাতা বা আমরা ট্রেসিং পেপার বলতে পারি। এছাড়াও আরও দুটো মাধ্যম দেখলাম, একটা সমসত্ব মাধ্যম, একটা হচ্ছে অসমসত্ব মাধ্যম। সমসত্ব মাধ্যম কোনগুলো? যার মধ্যে দিয়ে আলো সমান বেগে সব দিকে যেতে পারবে, সেটাকে আমরা সমসত্ব মাধ্যম বলবো। আর যার মধ্যে দিয়ে আলো সমান বেগে সব দিকে যেতে পারবে না, সেটাকে আমরা বলবো অসমসত্ব মাধ্যম। সমসত্ব মাধ্যমের এক্সাম্পল আমরা কি দেখলাম? না, বায়ু, জল, কাঁচ ইত্যাদি। আর অসমসত্বের ক্ষেত্রে কি দেখলাম? না, অভ্র দেখলাম, বিভিন্ন ধরনের কেলাস বা কোয়ার্টজ দেখলাম, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অসমসত্ব মাধ্যম। ওকে, এরপরে আমরা জানবো রে অফ লাইট বা আলোক উৎস সম্পর্কে। দেখো, আমাদের এই যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাস সম্পর্কিত আমাদের ক্লাসের শেষে একটা সেলফ টেস্ট বলে একটা অপশন থাকবে, যেখানে 2 থেকে 3টে প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হবে। তো এই ক্লাসটা কেমন হলো সেটা তোমরা নিজেরাই ক্লাসের শেষে যাচাই করে নিতে পারবে, তোমরা পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা সেটাও তোমরা বুঝতে পারবে। তার জন্য ক্লাসের শেষে যে সেলফ টেস্টের প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি তোমাদের এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমাদের যে ডাউট ক্লিয়ারিং যে সেশনগুলো হবে সেই ডাউট ক্লিয়ারিং সেশনে আমরা এগুলো ক্লিয়ার করে নেবো। ওকে, চলো এরপর আমরা দেখবো সেটা হচ্ছে রে অফ লাইট বা আলোক রশ্মি জিনিসটা কি। তাহলে জানবো কি রে অফ লাইট বা আলোক উৎস, এই জিনিসটা কি। দেখো মধ্যে জিনিসটা দেখো, আলোক উৎস জিনিসটা কি না, বলছে একটা পয়েন্ট সোর্স, আমরা পয়েন্ট সোর্স একটু ওকে পড়েছি। তো এই পয়েন্ট সোর্স থেকে একটা লাইট তৈরি হচ্ছে এবং সেটা সরলরেখা বরাবর গিয়ে আরেকটা পয়েন্ট সোর্সে আরেকটা পয়েন্টে এসে মিলিত হচ্ছে। কি বললাম? একটা পয়েন্ট সোর্স বা বিন্দু উৎস থেকে আলো তৈরি হলো, তাহলে সেই বিন্দু উৎস থেকে আলো তৈরি হওয়ার পর আরেকটা বিন্দুতে এসে পড়ছে, আরেকটা এসে কোথায় পড়ছে? আরেকটা বিন্দুতে এসে পড়ছে, এবং সেটা কি পথে? সেটা সরলরৈখিক পথে। তখন এই যে রেখাটাকে আমরা বলবো আলোক রশ্মি বা রে অফ লাইট। ক্লিয়ার? তাহলে কি বলছি না, একটা বিন্দু উৎস থেকে আলো তৈরি হওয়ার পর সেটা যখন আরেকটা বিন্দুতে এসে পড়ছে, তখন যে সরলরৈখিক পথে সেটা যাচ্ছে সেই সরলরৈখিক পথটাকে আমরা বলবো আলোক রশ্মি বা রে অফ লাইট। ক্লিয়ার? এই রে অফ লাইট বা আলোক রশ্মিকে সবসময় অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়, যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এটা বোঝানোর জন্য সবসময় একটা তীর চিহ্ন ব্যবহার করতে হয়। ক্লিয়ার? কি বললাম? তাহলে আলোক রশ্মি কাকে বলবো না, একটা বিন্দু উৎস থেকে আলোক রশ্মি যখন আরেকটা বিন্দুতে যায় তখন যে সরলরৈখিক পথে যাচ্ছে সেই সরলরৈখিক পথটাকে বলবো আলোক রশ্মি। ক্লিয়ার? যদিও এই আলোক রশ্মি একটা কাল্পনিক রেখা যেটাকে আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব। ক্লিয়ার হয়েছে? তাহলে কি বললাম না, রে অফ লাইট বা আলোক রশ্মি কি বললাম আরেকবার বলছি, একটা বিন্দু উৎস থেকে, কি বলছি, একটা বিন্দু উৎস থেকে আরেকটা বিন্দুতে যাচ্ছে, এবং এই যে সরলরৈখিক পথটা, এই সরলরৈখিক পথটাকে আমরা বলছি আলোক রশ্মি, যেটাকে অবভিয়াসলি 100% আমাদেরকে কি অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে, যে কোন দিক থেকে কোন দিকে লাইটটা যাচ্ছে সেটাকে প্রকাশ করতে হবে। যদিও এটা একটা কাল্পনিক রেখা, তবুও এটাকে আমরা যখন খাতায় আঁকবো তখন এগুলোকে আমাকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। ক্লিয়ার? এটা হলো আলোক রশ্মি বা রে অফ লাইট। দেখো এই যে তোমাদের ক্লাসগুলো চলছে, এই ক্লাস সম্পর্কিত
আমাদের একটা এমসিকিউ সেশন সবসময় চলতে থাকে, বিভিন্ন এমসিকিউ টেস্ট, বিভিন্ন কুইজ সেকশন আসতে থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো টেলিগ্রামে যে সার্চ করো এস স্যার ফিজিক্স, আমাদের চ্যানেলটি পেয়ে যাবে, সেই চ্যানেলে যুক্ত থাকো এবং ওখানে বিভিন্ন ধরনের এডুকেশনের খবর, আমাদের কখন নেক্সট ভিডিও আসছে, বিভিন্ন এক্সামের খবর এবং এই ওরিয়েন্টেড যে ক্লাসগুলো হচ্ছে তার বিভিন্ন প্রশ্ন, তার বিভিন্ন এমসিকিউ নিয়ে ওখানে ডিসকাস করা হয়। তোমরা টেলিগ্রামে যে সার্চ করবে এস স্যার ফিজিক্স, তারপর সেখানে তোমরা জয়েন করে যাবে। ওকে, দেখো এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিম অফ লাইট বা আলোক রশ্মি গুচ্ছ। জানবো বিম অফ লাইট বা আলোক রশ্মি গুচ্ছ। এটা তোমরা কথাটা শুনেই বুঝতে পারছো, যখন অনেকগুলো আলোক রশ্মি একসাথে যায় বা একসাথে থাকে সেটাকে আমরা বলবো কি, সেটা বলবো বিম অফ লাইট। দেখো অ্যাকচুয়ালি হচ্ছে এই একটা আলোক রশ্মির কোনো ব্যাপার থাকে না, একটা সিঙ্গেল, সেটা যত ছোটই আলোক উৎস হোক না কেন সেটাকে আমরা বিম অফ লাইটের মধ্যেই পড়ে যাবে। ক্লিয়ার? তাহলে কি বলছি, অ্যাকচুয়ালি হচ্ছে অনেকগুলো আলোক রশ্মি যখন যাবে একসাথে সেটাকে আমরা বলবো কি না বিম অফ লাইট বা রশ্মি গুচ্ছ। ক্লিয়ার হয়েছে? কি বললাম আরেকবার বলছি, যখন অনেকগুলো রশ্মি একসাথে যাবে বা একসাথে থাকবে সেটাকে আমরা বলবো কি বিম অফ লাইট বা আলোক রশ্মি গুচ্ছ। এই যে আলোক রশ্মি গুচ্ছ, এই আলোক রশ্মি গুচ্ছ হচ্ছে তিন প্রকারের হয়ে থাকে। কি কি না, এক নম্বর হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, সমান্তরাল রশ্মি গুচ্ছ। দু নম্বর হয়ে থাকে অভিসারী রশ্মি গুচ্ছ। তিন নম্বর হয়ে থাকে অপসারী রশ্মি গুচ্ছ। একটা হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, একটা হচ্ছে অভিসারী আলোক রশ্মি গুচ্ছ, একটা হচ্ছে অপসারী আলোক রশ্মি গুচ্ছ। তাহলে কি বললাম না, বিম অফ লাইট হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ বা প্যারালাল বিম অফ লাইট, একটা হচ্ছে অভিসারী আলোক রশ্মি গুচ্ছ যেটা হচ্ছে কনভার্জিং বিম অফ লাইট, একটা হচ্ছে অপসারী আলোক রশ্মি গুচ্ছ যেটা হচ্ছে ডাইভার্জিং বিম অফ লাইট। তো এই সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কাকে বলবো, দেখো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ সেগুলোই। তো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ বা প্যারালাল বিম অফ লাইট। তাহলে প্যারালাল বিম অফ লাইট জিনিসটা কি, যখন অনেকগুলো আলোক রশ্মি গুচ্ছ পরস্পর সমান্তরালভাবে একটা জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন সেটাকে আমরা বলবো কি না সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। কি বলবো না, যখন অনেকগুলো আলোক রশ্মি পরস্পর সমান্তরালভাবে থাকে তখন তাদেরকে আমরা বলবো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ বা প্যারালাল বিম অফ লাইট। কি বলছি, সমান্তরাল। দেখো প্যারালাল মানে কি, প্রত্যেকটা আলোক রশ্মি একে অপরের সঙ্গে কি থাকবে, একে অপরের সঙ্গে সমান্তরালভাবে থাকবে। তাহলে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কাকে বলবো না, যারা পরস্পর সমান্তরালে থাকবে সেইগুলো কি আমরা বলবো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। নেক্সট হচ্ছে অভিসারী আলোক রশ্মি গুচ্ছ বা কনভার্জিং বিম অফ লাইট, কনভার্জিং বিম অফ লাইট। তাহলে কনভার্জিং বিম অফ লাইট মানে কি, দেখো অভিসারী আলোক রশ্মি গুচ্ছ বলছে অনেকগুলো আলোক রশ্মি গুচ্ছ এসে যদি একটা বিন্দুতে মিলিত হয় তখন সেটাকে আমরা বলবো কি না কনভার্জিং বিম অফ লাইট। তাহলে এখানে একটা আলোক রশ্মি আসছে না, অনেকগুলো আলোক রশ্মি আসছে, 1 2 3 4, এরা এসে কি করছে না একটা পয়েন্টে মিলিত হচ্ছে। এই যে ধরনের আলোক রশ্মি গুচ্ছগুলোকে আমরা বলবো কনভার্জিং বিম অফ লাইট বা অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। আরেকটা আছে সেটা হচ্ছে ডাইভার্জিং বিম অফ লাইট, ডাইভার্জিং বিম অফ লাইট। তাহলে ডাইভার্জিং বিম অফ লাইট মানে কি, ডাইভার্ট হয়ে যাবে, তোমরা বুঝতে পারছো একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে ছড়িয়ে পড়া। তাহলে একটা বিন্দু ছিল এখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ছে, মানে একটা বিন্দু থেকে যখন অনেকগুলো আলোক রশ্মি গুচ্ছ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে সেটাকে আমরা বলবো কি অপসারী আলোক রশ্মি গুচ্ছ বা ডাইভার্জিং বিম অফ লাইট। যেটা আমরা টর্চের ক্ষেত্রে দেখি, টর্চ জ্বালি বিভিন্ন জায়গার মধ্যে আলো ছড়িয়ে পড়ে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অপসারী আলোক রশ্মি গুচ্ছ। তাহলে টর্চের যে আলো যদি অপরীক্ষায় অপশন আসে যে টর্চের আলো কি ধরনের আলোক রশ্মি গুচ্ছ, অভিসারী, অপসারী, সমান্তরাল না কোনোটিই নয়। তাহলে কি হবে না এটা হচ্ছে অপসারী, কারণ টর্চ কি হয় না একটা জায়গা থেকে চারদিকে ছড়িয়ে পড়ে। ক্লিয়ার হয়েছে তো? তাহলে এটা হচ্ছে কি না ডাইভার্জিং বিম অফ লাইট বা অপসারী আলোক রশ্মি গুচ্ছ। ক্লিয়ার? তাহলে আজকের যে সেশন, এই সেশনে আমরা লাস্টে কি দেখলাম, আমরা বিম অফ লাইট বা আলোক রশ্মি সম্পর্কে দেখলাম। তাহলে বিম অফ লাইট বা আলোক রশ্মি জিনিসটা কি না একটা বিন্দু থেকে শুরু হবে এবং আরেকটা বিন্দুতে এসে যে পড়বে, এই যে পথটা, এই পথটাকে আমরা বলবো কি না আলোক রশ্মি বলবো। যে পথটাকে সাধারণত কি হয় না সাধারণত এটা সরৈখিক পথ হয়ে থাকে। নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে বিম অফ লাইট বা রশ্মি গুচ্ছ সম্পর্কে জানবো। প্রথমে হচ্ছে রে অফ লাইট, তারপর হচ্ছে বিম অফ লাইট। বিম অফ লাইটটা মানে কি, যেখানে অনেকগুলো রশ্মি একসাথে থাকবে সেটাকে আমরা বলবো কি না বিম অফ লাইট বা রশ্মি গুচ্ছ। সেটা তিন ধরনের হয়ে থাকে, একটা সমান্তরাল, একটা হচ্ছে অভিসারী, একটা হচ্ছে অপসারী। সমান্তরাল মানে কি, প্রতিটি আলো একে অপরের সঙ্গে প্রতিটি আলোক রশ্মি একে অপরের সঙ্গে সমান্তরালভাবে থাকবে, সেটাকে আমরা বলবো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। নেক্সট হচ্ছে অভিসারী আলোক রশ্মি গুচ্ছ জিনিসটা কি না একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, অনেকগুলো আলো এসে করে কি হচ্ছে না একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে বা সেটা হচ্ছে কনভার্জিং হচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। আরেকটা হচ্ছে অপসারী আলোক রশ্মি গুচ্ছ। জিনিসটা কিরকম না একটা বিন্দু থেকে
চারিদিকে ছড়িয়ে পড়ছে যে সমস্ত আলোক রশ্মিগুচ্ছ তাদেরকে আমরা বলবো কি অপসারী আলোক রশ্মিগুচ্ছ। ক্লিয়ার? সাধারণত অসীম থেকে যে সমস্ত আলোক রশ্মি আসে সেটাকে আমরা কি বলবো না, সেটাকে আমরা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ বলতে পারি। অসীম থেকে যে সমস্ত আলোক রশ্মি আসে সেটা হচ্ছে আমরা সমান্তরাল আলোক রশ্মি হিসেবে ধরে নিতে পারি। আর আলোর প্রতিসরণের পর উত্তর লেন্সে তোমরা দেখেছো আতশ কাচ বা উত্তর লেন্সের ক্ষেত্রে যখন অনেকগুলো রশ্মি আসে তখন একটা বিন্দুতে মিলিত হয়। আমরা অনেক সময় দেখবে চেষ্টা করেছি আতশ কাচ নিয়ে কোনো একটা দেশলাই কাঠিতে আগুন ধরাবার চেষ্টা করেছি, সেটা মানে কি অনেকগুলো সমান্তরাল রশ্মি আসছিল সেগুলোকে একটা জায়গায় মিলিত করা, তাহলে সেটাকে আমরা বলবো কি অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। এটাকে আমরা অনেক সময় ট্রাই করেছি। নিশ্চয় বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে তো? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা দু একটা ইনফরমেশন নিয়ে নেবো, তারপরে ক্লাসটা শেষ করব। দেখো আলোর ক্ষেত্রে বলি, তাহলে আলো যেটা কি হয় না, আলো আমাদের দেখতে সাহায্য করে, আলো দেখতে সাহায্য করে, যে কোনো বস্তুকে আমাদের দেখতে সাহায্য করে। কিন্তু আলো নিজে হচ্ছে ইনভিজিবল, নিজে আলো হচ্ছে ইনভিজিবল, মানে আলোকে দেখা যায় না, আলোকে খালি চোখে দেখা যায় না। যে আলো আমাদের দেখতে সাহায্য করে তাকে বলা হয় দৃশ্যমান আলো রশ্মি, তার তরঙ্গ দৈর্ঘ্য হয় 4000 অ্যাংস্ট্রম থেকে 7000 অ্যাংস্ট্রমের মধ্যে, 4000 অ্যাংস্ট্রম থেকে 7000 অ্যাংস্ট্রমের মধ্যে। আরেকটা জিনিস আমরা দেখলাম, আলো হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আলো হচ্ছে এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ক্লিয়ার হয়েছে? তাহলে আলো সম্পর্কে এই চারটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। আলো যে কোনো বস্তুকে দেখতে সাহায্য করে, আলো কিন্তু নিজে ইনভিজিবল। যে আলো আমাদের দেখতে সাহায্য করে সেটাকে বলা হয় দৃশ্যমান আলো রশ্মি, যার তরঙ্গ দৈর্ঘ্য হয় সাধারণত 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে, এবং আলো হচ্ছে এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ক্লিয়ার? তাহলে আলোর আজকের যে ক্লাস, এই ক্লাসে আমরা বেসিক ধারণাটা জেনে নিলাম যে আলো জিনিসটা কি, আলোক মাধ্যম কি, আলোক উৎস কি, এই সম্পর্কে আমরা ইন ডিটেলসে জেনে নিলাম। ক্লিয়ার হয়েছে? আশা করি প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আমরা এইভাবেই প্রতিটা জায়গাকে স্টেপ বাই স্টেপ পড়বো, প্রতিটি জায়গায় আমরা 100% কনসেপ্ট ক্লিয়ার করব। এখানেও তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমরা জানাতে পারো। আমাদের টিম তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, যে প্রবলেমগুলো হবে আমাদের ডাউট ক্লিয়ারিং যে সেশন হবে সেখানে আমরা ক্লিয়ার করে নেবো। ওকে, তো আজকের এই ক্লাস কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আশা করব তোমাদের এইভাবেই আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের দেওয়ার, তোমাদের কাছে তুলে ধরার, যাতে তোমাদের সায়েন্সটা আরও অনেকটা সহজ হয়ে যায়। দেখা হবে পরের ক্লাসে, সাথে থেকো। জয় হিন্দ, জয় ভারত।